প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা হয়ে অনাগত দিনে রাজনীতিবিদদের জন্য একটি অশনি সংকেত অথবা এটি শিক্ষা। অবৈধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সচিব অজয় জয় ব্যাংকের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতির রিপোর্ট প্রকাশ করল। হাসিনা আপা এখন কোথায় যাবা? ভিডিওটা অনেক মজার হবে, সবাই সাথে থাকেন, দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত। এটা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন। শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই, সেগুলো ইনশাআল্লাহ জারি থাকবে। এবং সর্বশেষ জানাবো, মানি লন্ডারিং অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। শীঘ্রই হাসিনা যুগের অবসান। প্রধানমন্ত্রীর চীন সফর আগাগোড়া পুরোপুরি ব্যর্থ হয়েছে। চীন থেকে যা যা চেয়েছিলেন, যা যা পাবার কথা ছিল, সম্পর্ক যে উচ্চতায় পৌঁছার কথা বলা হয়েছিল, কিছুই হয়নি। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে মামলা হয়েছে। সেই সাথে সাথে কিন্তু নতুন সেনাপ্রধান ভালোভাবে খেপে গিয়েছে এবং শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ জানিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, শেষে দেখতে পারবেন যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে কী কী চাপ দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ পেশি দেখে এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত এবং ধাপে ধাপে দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটিকে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। সচিব ওয়াজেদ জয় আপাতমস্তক মিথ্যায় ভরা তথাকথিত আওয়ামী কীর্তিমান। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। বিশ্বের দুটি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের তথ্য উপাত্তে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন? আজ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব সচিব ওয়াজেদ জয়ের নানা জোচ্চুরি, কমিশন, বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত। সচিব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে, কিন্তু এই কোম্পানির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং এর স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানি ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট 1500 শেয়ারের সবগুলোই জয়ের নাম রয়েছে। কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজের কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি। মজার বিষয়, যাকে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানি নেই, কোনো ওয়েবসাইট নেই, নেই কোনো অফিস। ওয়াজেদ কনসাল্টিং কোম্পানি নিয়ে জয় চাতুর্যতার পথ অবলম্বন করেছে। প্রথম থেকে কোম্পানিটি জয় ভার্জিনিয়ার 38174 এলাকায় বাসার ঠিকানা চালিয়ে আসছিলেন, কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিং ঠিকানা বদল করে 11654 প্লাজায় নিয়ে আসেন। আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পায় এই ঠিকানায় শপিং সেন্টার রয়েছে। টিউবলেস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান। এখানকার 318 নম্বর লকারটি ভাড়া দিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে। এমনকি হাস্যকরভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 1998 সাল থেকে জয় যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে, তার মধ্যে অন্যতম ছিল MPION ইনকর্পোরেট। সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় $8 মিলিয়ন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। 20 মে 1998 সালে টেক্সাসের ডালাস এলাকার 5723 ডাম্পার ঠিকানায় নোভাবিডি ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি চালু করে জয়। তখন যার ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া এবং মাহবুবুর রহমান। 2008 সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় আসার পরপরই 2009 সালে ব্লু রিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে জয়। কোম্পানি স্টেট কর্পোরেশন কমিশন আইনটি নাম্বার S269707। এই কোম্পানির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি শেভরনকে বিনা টেন্ডারে 12 বিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক এলাহি ও জয় দুজনে মিলে $5 বিলিয়ন ঘুষ নিয়েছে। এছাড়া SM গ্লোবাল সার্ভিসিং কোম্পানি TDS নাম্বার 1982061117, যা মার্টিনসের 4823 বাড়ির ঠিকানায়। এই কোম্পানিটি চালু করে ডিজিটাল টাকা জয়। এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ VOIP ব্যবসা পরিচালিত হয়। 2902 কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রজেক্ট থেকে $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 353 কোটি টাকা কমিশন বাণিজ্য হিসেবে পেয়েছে সচিব ওয়াজেদ জয়। স্পেস এক্সপ্রেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল যৌথ প্রজেক্ট একটি বিয়ার কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে। এমনকি অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 31 জুলাই 2018 সালে গাজীপুর উদ্বোধন করা হয় সচিব ওয়াজেদ জয় গ্রাউন্ড স্টেশন। দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয়ের শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য পাওয়া গিয়েছে তা হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে 26,000 কোটি টাকা, ভিআইপি খাত থেকে 9,500 কোটি টাকা, সরকারের তথাকথিত ICT উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন 1,60,00,000 টাকা হিসেবে 15 বছরে 480 কোটি টাকা, রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার কমিশন বাবদ 120,40,00,000 টাকা, আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে 20 গুণ বেশি খরচে 60,000 কোটি টাকার পায়রা প্রকল্পের কমিশন বাবদ 8,000 কোটি টাকা, 12,000 কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় 35,000 কোটি টাকা। এই প্রকল্প থেকে 70 কোটি টাকা কমিশন নিয়েছে জয়।
জয়ের সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছেই রয়েছে, যা ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাংক থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে 2016 সালের 4 ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন, শ্রীলঙ্কা ক্যাসিনোতে অর্থ পাচার করে। ফিলিপাইনে ব্লু রিবন কমিটির উদ্যোগে পরিচালিত 82 পৃষ্ঠা তদন্ত রিপোর্ট বেরিয়ে এসেছে। ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার 4টি ব্যাংক এবং এই ব্যাংকগুলো থেকে $100 বিলিয়ন যায় ফিলিপাইনের ব্যাংকে। আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকে রয়েছে সজীব ওয়াজেদ জয়ের 4টি অ্যাকাউন্ট। আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসম্মুখে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। তাই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো। হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক ডাকাতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী অসহযোগিতা করে ব্লু রিবন কমিটিকে। ফলে বাংলাদেশের জনগণের টাকা বাংলাদেশে ফেরত আসেনি, এছাড়া সুইচ ব্যাংকে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তিনি বিয়ে করেছিলেন 2002 সালের 26 অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যে ক্রিস্টিন ওভারমায়ার নামের এক নারী আইনজীবীকে। জয় এবং ক্রিস্টিন সমবয়সী। জয়ের সাথে ক্রিস্টিনের এই দীর্ঘ দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে কোনো ডিভোর্সের মাধ্যমে সমাপ্তি ঘটেছে বলে আজ পর্যন্ত তাদের দুজনের কারো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তাদের সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায় থাকলেও যেহেতু তারা অফিসিয়ালি এ ব্যাপারে মুখ খোলেনি, তাই তাদের ডিভোর্স হয়েছে এই ধরনের দাবি যদি কেউ করে থাকেন তবে সপক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। জয়ের সাথে ক্রিস্টিনের সম্পর্কের ইতি বেশ কয়েক বছর আগেই ঘটেছে। জয় এবং ক্রিস্টিনের পাবলিক রেকর্ড ঘেটে এই সপক্ষে প্রমাণও পাওয়া গেছে। অর্থাৎ তারা যদি একই ছাদের নিচে বাস করতেন তবে তাদের দুজনের পাবলিক রেকর্ডে ভিন্ন ভিন্ন ঠিকানা দেখা যেত না। ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমরা ক্রিস্টিনের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলাম। তবে আমাদের সূত্র ক্রিস্টিন এবং জয়ের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আমাদের জানালো, ক্রিস্টিনের সাথে জয়ের চুক্তি হয়েছে তাতে ব্যাপারে সাংবাদিকদের সাথে কখনো সে মুখ না খোলে। আমাদের সূত্র ক্রিস্টিয়ান এর ব্যক্তিগত ব্যবহারিক হোয়াটসঅ্যাপ নাম্বারে একাধিকবার তাকে কল দেই এবং তাকে একাধিকবার টেক্সট মেসেজ পাঠিয়ে জয়ের সাথে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করি। তিনি আমাদের মেসেজগুলো সিনও করেন, কিন্তু আমাদের কোনো উত্তর দেয়নি। এক্ষেত্রে আমরা ধারণা করতে পারি জয়ের সাথে ক্রিস্টিনের আর সম্পর্ক নেই এবং এ ব্যাপার নিয়ে মিডিয়ায় মুখ খুলতেও। আমরা নিশ্চয়ই জেনে গেছি প্রধানমন্ত্রীর চীন সফর আগাগোড়া পুরোপুরি ব্যর্থ হয়েছে। চীন থেকে যা যা চেয়েছিলেন, যা যা পাবার কথা ছিল, সম্পর্ক যে উচ্চতায় পৌঁছার কথা বলা হয়েছিল, কিছুই হয়নি। ফলে যেটা দাঁড়িয়েছে, সরকারকে এখন মুখ রক্ষার চেষ্টা করতে হচ্ছে। এটা সেটা বলে চীনের সাথে ওটা হচ্ছে, সেটা হচ্ছে, ওটা হবে, সেটা হবে, এই বলে এক ধরনের অর্জন দেখানোর চেষ্টা আছে। অর্জন দেখানোর চেষ্টার মধ্যে একটা উদ্ভট জিনিস আবারও আমাদের সামনে আনা হলো, সেটা হচ্ছে চীনের সাথে ইউয়ানে বাণিজ্য সহজীকরণের জন্য পদক্ষেপ নেওয়া হবে। আসার পর থেকেই দেখছি সরকারের লোকজন এই কথাটা বলছে। এই আলাপ মাঝে মাঝেই উঠেছে। আমি আমার এই চ্যানেলটা যখন করেছি তার কিছুদিনের মধ্যে উইদিন সাম ডেইজ, তার মানে এখন থেকে 2 বছরের কাছাকাছি সময় আগে, 2.25 বছর আগে এইরকম একটা কথা উঠেছিল। তখন আমি একটা ভিডিও করেছিলাম, আদৌ কি চীনের ইউয়ানের সাথে বাংলাদেশের চীনের বাণিজ্য ইউয়ান দিয়ে করা সম্ভব? এই প্রশ্নটা খুব জরুরি এবং সেই প্রশ্নটা জবাব খোঁজার চেষ্টা করেছিলাম। আমি ওই পুরোনো ভিডিওটা আমি জুড়ে দিচ্ছি। মানে এর চাইতে কোনো ফালতু কথা আসলে হতে পারে না। ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশ সরকার বলছে তারা চীনের সাথে চীনা মুদ্রা অর্থাৎ রেনমিনমিন বা ইউয়ানে বাণিজ্য করবে। আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা যে কোনো মূল্যে হোক মনে করেন আমেরিকার পতন হওয়া উচিত। আমেরিকা পূর্বে প্রচুর পাপ করেছে, তাই যেখানে যেখানে আমেরিকার সমস্যা হয় অনেকে খুব খুশি হয়ে ওঠেন। এবং এই প্রবণতার কারণে এমনকি রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন চালায় এবং ইউক্রেনের পেছনে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা যখন প্রধান সমর্থক হিসেবে অস্ত্র এবং অন্যান্য ক্ষেত্রে সমর্থন দিয়েছে, তখনও রাশিয়ার মতো একটা মাফিয়া স্টেটকে সমর্থন করেছেন এই দেশের মানুষজন। এই কথাটা প্রাসঙ্গিকভাবে এসছে। এই কারণে আমি দেখছি অনেকে এটা বলার চেষ্টা করছেন, এই যে আমরা ইউয়ানে বাণিজ্য করব তাতে মার্কিন ডলারের প্রভাব কিছুটা হলেও খারাপের দিকে যাবে এবং অনেকে খুব আশা করেন ভবিষ্যতে পৃথিবীর রিজার্ভ কারেন্সি হিসেবে এই মুদ্রাটা, আমেরিকার মার্কিন ডলার বাণিজ্যের কারেন্সি হিসেবে আলটিমেটলি খুব শক্তিশালী আর থাকবে না। ভবিষ্যতে মার্কিন ডলারকে সরিয়ে ইউয়ান আন্তর্জাতিক বাণিজ্যের মূল মুদ্রা হতে পারে কিনা সে আলোচনা আরেকদিন করা যাবে। কিন্তু বাংলাদেশের এই বাণিজ্য আদৌ সম্ভব কিনা, কতটুকু সম্ভব, খুব দ্রুত কয়েকটা কথা একটু। আমরা নিশ্চয়ই জেনে গেছি প্রধানমন্ত্রীর চীন সফর আগাগোড়া পুরোপুরি ব্যর্থ হয়েছে। চীন থেকে যা যা চেয়েছিলেন, যা যা পাবার কথা ছিল, সম্পর্ক যে উচ্চতায় পৌঁছার কথা বলা হয়েছিল, কিছুই হয়নি। ফলে যেটা দাঁড়িয়েছে, সরকারকে এখন মুখ রক্ষার চেষ্টা করতে হচ্ছে। এটা সেটা বলে চীনের সাথে ওটা হচ্ছে, সেটা হচ্ছে, ওটা হবে, সেটা হবে, এই বলে এক ধরনের অর্জন দেখানোর চেষ্টা আছে। অর্জন দেখানোর চেষ্টার মধ্যে একটা উদ্ভট জিনিস আবারও আমাদের সামনে আনা হলো, সেটা হচ্ছে চীনের সাথে ইউয়ানে বাণিজ্য সহজীকরণের জন্য পদক্ষেপ নেওয়া হবে। আসার পর থেকেই দেখছি সরকারের লোকজন এই কথাটা বলছে। এই আলাপ মাঝে মাঝেই উঠেছে। আমি আমার এই চ্যানেলটা যখন করেছি তার কিছুদিনের মধ্যে উইদিন সাম ডেইজ, তার মানে এখন থেকে 2 বছরের কাছাকাছি সময় আগে, 2.25 বছর আগে এইরকম একটা কথা উঠেছিল। তখন আমি একটা ভিডিও করেছিলাম, আদৌ কি চীনের ইউয়ানের সাথে বাংলাদেশের চীনের বাণিজ্য ইউয়ান দিয়ে করা সম্ভব? এই প্রশ্নটা খুব জরুরি এবং সেই প্রশ্নটা
জবাব খোঁজার চেষ্টা করেছিলাম। আমি ওই ভিডিওটা, ওই পুরোনো ভিডিওটা আমি জুড়ে দিচ্ছি। মানে এর চেয়ে কোনো ফালতু কথা আসলে হতে পারে না। ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশ সরকার বলছে তারা চীনের সাথে চীনা মুদ্রা অর্থাৎ রেনমিনমিন বা ইউয়ানে বাণিজ্য করবে। আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা যে কোনো মূল্যে হোক মনে করেন আমেরিকার পতন হওয়া উচিত। আমেরিকা পূর্বে প্রচুর পাপ করেছে, তাই যেখানে যেখানে আমেরিকার সমস্যা হয় অনেকে খুব খুশি হয়ে ওঠেন। এবং এই প্রবণতার কারণে এমনকি রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন চালায় এবং ইউক্রেনের পেছনে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা যখন প্রধান সমর্থক হিসেবে অস্ত্র এবং অন্যান্য ক্ষেত্রে সমর্থন দিয়েছে, তখনও রাশিয়ার মতো একটা মাফিয়া স্টেটকে সমর্থন করেছেন এই দেশের মানুষজন। এ কথাটা প্রাসঙ্গিকভাবে এসছে। এই কারণে আমি দেখছি অনেকে এটা বলার চেষ্টা করছেন, এই যে আমরা ইউয়ানে বাণিজ্য করব তাতে মার্কিন ডলারের প্রভাব কিছুটা হলেও খারাপের দিকে যাবে, এবং অনেকে খুব আশা করেন ভবিষ্যতে পৃথিবীর রিজার্ভ কারেন্সি হিসেবে এই মুদ্রাটা, আমেরিকার মার্কিন ডলার বাণিজ্যের কারেন্সি হিসেবে আলটিমেটলি খুব শক্তিশালী আর থাকবে না। ভবিষ্যতে মার্কিন ডলারকে সরিয়ে ইউয়ান আন্তর্জাতিক বাণিজ্যের মূল মুদ্রা হতে পারে কিনা সেই আলোচনা আরেকদিন করা যাবে। কিন্তু বাংলাদেশের এই বাণিজ্য আদৌ সম্ভব কিনা, কতটুকু সম্ভব, খুব দ্রুত কয়েকটা কথা একটু বলে দেই। বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যের পরিমাণটা একটু জানাই। বাংলাদেশ চীন থেকে প্রতি বছর 15 বিলিয়ন ডলারের বেশি আমদানি করে এবং রপ্তানি করে 1 বিলিয়ন ডলারের কম। তার মানে চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি অকল্পনীয় রকম বেশি। এখন আমরা ধরে নেওয়া যাক চীনের ইউয়ান বা রেনমিনমি দিয়ে আমরা বাণিজ্য করতে চাই। হ্যাঁ, ঠিক আছে, এই বাণিজ্য এটা দিয়ে হতে পারে। আমরা জানি যে IMF এর একটা কারেন্সি বাস্কেট আছে যেখানে 5টা মুদ্রা আছে, তার মধ্যে ইউয়ান একটা, 5টা মুদ্রা বাকিগুলো হচ্ছে ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন এবং ইউয়ান। এখন খেয়াল করি, আমরা চীনে রপ্তানি করছি 1 বিলিয়ন ডলার এবং আমরা এখন এটা ডলারে না ধরে নিলাম, আমরা এখন এটা আমদানি করব আর রপ্তানি করার পর টাকাটা নেব ইউয়ানে। সো আমরা $1 সমমূল্যের ইউয়ান পেলাম, আমাদের হাতে এটা থাকলো। চীনের কাছ থেকে যখন আমরা আমদানি করতে যাব, তার মানে আমরা আসলে ওই $1 বিলিয়ন সমমূল্যের ইউয়ানের যে আমদানি সেটা করতে পারি। তাহলে ধরে নিলাম 15 বিলিয়ন থেকে 14 মানে $1 বিলিয়ন আমরা করলাম। বাকি $14 বিলিয়ন ইকুইভ্যালেন্ট যে আমাদের এখানে রপ্তানি হবে চীনের, সেটার মূল্য আমরা কি দিয়ে পরিশোধ করব? সেই ইউয়ান, ইকুইভ্যালেন্ট ইউয়ান আমরা কোথায় পাবো? খুব জরুরি প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের ইউয়ান আয় করতে হবে। আমরা কি তাহলে যেখানে বেশি রপ্তানি করি, আমরা ইউরোপে প্রচুর রপ্তানি করি, আমাদের গার্মেন্টের বা আমেরিকাতে রপ্তানি করি এবং আমরা শর্ত দিয়ে দেবো যে তোমাকে আমাকে পে করতে হবে ইউয়ান দিয়ে, অথবা আমার হাতে যে ডলার আছে সেটা দিয়ে ইউয়ান কিনে তারপর আমাকে চীনকে সেই ইউয়ান দিতে হবে, তাই তো? সহজ অঙ্ক। কিছুদিন আগে কোনো দেশের যদি রপ্তানি সেই ভয়ঙ্কর রকম অনিবার্যতা থাকে, তাহলে আপনি চাইলে বাধ্য করতে পারেন আপনার মুদ্রায় পরিশোধ করতে, ইউয়ান না। তখন আপনার যদি সেই সব থেকে আপনি বলতে পারেন তুমি আমাকে টাকায় মূল্য পরিশোধ করবে, সম্ভব। কিছুদিন আগে রাশিয়া তার গ্যাসের ক্ষেত্রে রুবলে তার গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে বলে ইউরোপের অনেকগুলো দেশকে বাধ্য করেছিল, এবং ইউরোপের দেশগুলো বাধ্য হয়েছিল কারণ রাশিয়ার ওই রপ্তানি পণ্যটার উপরে তারা এত বেশি নির্ভরশীল ছিল, তাদের আর বিকল্প কোনো অপশন ছিল না। আপনার গার্মেন্টের কি সেই অবস্থা? মোটেও না। তাহলে আপনি ইউয়ান পাচ্ছেন কোথায়? ইউয়ান পাওয়ার আসলে কোনো স্কোপ নেই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ সংকট আছে, এটাও আমরা অনেকে যাতে ওভারলুক না করি। ধরুন একজন রপ্তানিকারক চীনে রপ্তানি করছেন, তিনি যখন চীনে রপ্তানি করবেন তিনি ইউয়ানে সেই টাকাটা নিতে রাজি হবেন কিনা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে, ধরুন আমি চীনে রপ্তানি করছি কিছু একটা, কিন্তু আমি চীন থেকে আমদানি করি না, তাহলে আমার ওই ইউয়ানটা দিয়ে আমি কি করব? অনেক দেশেই এই ইউয়ান দিয়ে এক্সচেঞ্জ নাও হতে পারে, সুতরাং আমি আবার ওই ইউয়ানটাকে ডলারে কনভার্ট করতে হবে। তাহলে সংকটটা আমরা বুঝতে পারছি। তাই আমরা যারা খুব আশা করছি যে বাংলাদেশ যখন ইউয়ানে ডিল করা শুরু করবে, কিছু রুপি নিয়ে কথা হয়েছে, রুপি বাংলাদেশের সাথে বাণিজ্য করতে চেয়েছে, টাকা এবং রুপি, এটা কারেন্সি সোয়াপ বলে, এগুলো আসলে প্রচন্ড রকম বাণিজ্য ঘাটতি যে দুটো দেশের মধ্যে আছে, সেই দুটোর মধ্যে এটা কাজ হবে না। ধরে নিলাম যে বাংলাদেশ আর ভারত বা বাংলাদেশ আর চীনের বাণিজ্যের পরিমাণ প্রায় কাছাকাছি, তখন আমরা যে পরিমাণ ইউয়ান বা যে পরিমাণ রুপি আয় করতে পারতাম সেটা দিয়ে আমরা আবার আমদানি করতে পারতাম। সেই ক্ষেত্রে এটা কিছুটা হলেও বা মোটামুটি স্কেলেও কার্যকর হওয়ার কথা আছে। এইভাবে কার্যকর হওয়ার কোনো কারণ নেই। আমি এটুকু বলে শেষ করি, কাগজে কলমে $1 বিলিয়ন আমরা বাঁচাতে পারতাম যদি ইউয়ান দিয়ে করি, সেটাও আদৌ হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ যিনি রপ্তানি করছেন তিনি শেষ পর্যন্ত ইউয়ানে সেই রপ্তানির মূল্যটা গ্রহণ করবেন কিনা সেটা ম্যাটার করে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।